আমি এখন আছি গুয়াংজুতে স্কাইবাইয়ের ওয়্যার হাউসে। আমার সাথে আছে আমি মোহাম্মদ রাসেল বিন আহাদ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্কাইবাই। আমাদের আশপাশে কোটি কোটি প্রোডাক্ট যেগুলো বিভিন্ন বাংলাদেশি মানুষজন চায়নার থেকে বাংলাদেশে ইম্পোর্ট করার জন্য স্কাইবাইকে ব্যবহার করে নিয়ে যাওয়ার জন্য এখানে সাজিয়ে রাখা হয়েছে এবং প্রত্যেক শুক্রবার আপনি বললেন এগুলো একটা কন্টেইনার দিই বাই সিয়ের জন্য। আমার পরিকল্পনা হলো যেহেতু উনারা অনেক দিন ধরে 10 বছরের বেশি সময় ধরে চায়নার থেকে বাংলাদেশে মানুষকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হেল্প করে, ওনাদের মাথায় আমি শিওর আইডিয়া আছে যে কী জিনিস বাংলাদেশে বেশি চলে, কারণ ওগুলার অর্ডারই নিশ্চয়ই বেশি আসে। প্লাস ওনারা যেহেতু চায়না অনেকদিন ধরে ব্যবসা বাণিজ্য করে, বিশাল চাইনিজ টিম আছে ওই পাশে, ওনাদের মাথায় আইডিয়া থাকার কথা যে কী জিনিস আসলে বিক্রি হওয়া উচিত বেশি, যেগুলো বাংলাদেশের মানুষ এখনও ইম্পোর্ট করতেছে না চায়না থেকে। সো আমরা একটু ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করব কী বিজনেস আইডিয়া আছে যেগুলো চায়নার থেকে শুরু করা সম্ভব একজন বাংলাদেশির পক্ষে। চল শুরু করা যাক। প্রথমেই আমি রাসেল ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে আমি আসলে কি প্রোডাক্ট ইম্পোর্ট করে বেচবো, কারণ বাংলাদেশে সবার মাথায় ইনক্লুডিং আমার মাথায় বিজনেসের ফার্স্ট স্টেপ বলতে আমি এটাই ভাবি যে আমি আসলে কি বিক্রি করার চেষ্টা করবো, তাই না? দ্য আইডিয়া স্টেজ, ওইটাই তো আমাদের বিজনেসের ফার্স্ট স্টেপ। কিন্তু এখানে একটা বড় ঝামেলা আছে। ঝামেলাটা হলো আপনি কি বেচবেন এটা আরেকজন আসলে আপনাকে বলে দিতে পারে না। খুব মনোযোগ দিয়ে শুনেন, কারণ আরেকজন আপনাকে ডিরেকশনাল এভিডেন্স দিতে পারে। আরেকজন আপনাকে বলতে পারে যে গ্রিন এনার্জি ইমপ্রুভ করতেছে বা পেট সেক্টরটা ইমপ্রুভ করতেছে। ইন্ডিয়ায় প্রত্যেক 5 জনের মধ্যে একজন এখন বিড়াল বা কুকুর পালে। সো আমরা ধরে নিতে পারি আগামী 15 বছর পর বাংলাদেশেও প্রত্যেক 5 জন বা 10 জনের মধ্যে একজন বিড়াল বা কুকুর পালবে, এই টাইপ। সো ডিরেকশনাল কথাবার্তা একজন আপনাকে বলতে পারে, কিন্তু একজন আপনাকে কখনোই বলতে পারে না যে ভাই তুই ব্লেন্ডার এনে বিক্রি কর, বা ভাই তুই খেলনা এনে বিক্রি কর, বা ভাই তুই গাড়ির পার্টস এনে বিক্রি কর, বা জুতা এনে বিক্রি কর। এটা কখনো বলা সম্ভব না কারো পক্ষে আপনাকে, কারণ আপনার নিজের এক্সপার্টিস কি বা আপনার নিজের ইন্টারেস্ট কি এটা শুধুমাত্র আপনিই জানেন। আরেকজনের ইম্পোজ করা ইন্টারেস্ট দিয়ে আপনি কখনো ব্যবসা দাঁড় করাইতে পারবেন না। সেম ব্যবসার প্রোডাক্ট একজনের কাছে অনেক ভালো পারফর্ম করতে পারে এবং আরেকজনের কাছে অনেক খারাপ পারফর্ম করতে পারে। আপনি যদি আমাকে এসে বলেন যে আপনি আজকে থেকে জুতা ইম্পোর্ট করে বিক্রি করেন, আমার মনে হয় না আমি খুব একটা ভালো করতে পারবো, কারণ আমি জুতা অত ভালো বুঝি না। একটা জুতা হাতে নিলে আমি কখনোই ধরে নিতে পারবো না যে এটা কি এ গ্রেড জুতা, ভালো জুতা, খারাপ জুতা, সোলটা কি ভালো নাকি খারাপ, আমার হাতে ধরলেও আমি বুঝতে পারবো না। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি আমাকে কুকুর বিড়ালের কোনো একটা কিছু দেন, আমি হাতে নিয়ে খুব ইজিলি বুঝে ফেলতে পারবো যে এই জিনিস দিয়ে কি আসলে বিড়াল খেলার চান্স বেশি, বা এই জিনিস কুকুরকে দিলে কুকুর কীরকম খুশি হবে নাকি মন খারাপ করবে, বা যদি এটা খেলনা না হয়ে লিটার হয় বা খাবার হয়, আমি খুব সহজেই ফিগার আউট করতে পারবো। কারণটা কি? কারণটা হলো ওই ইন্ডাস্ট্রিটায় আমার ইন্টারেস্ট আছে এবং অভিজ্ঞতা আছে, প্লাস পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে। আমি জুতাও পরি, আমি জুতা পরি না তা না, কিন্তু আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, কোনো অভিজ্ঞতা নেই, কোনো ইন্টারেস্ট নেই, আমার কোনোদিন কোনো জানার আগ্রহ হয় নাই, এবং এই কারণে আমি কখনোই জুতার বিজনেস দিয়ে ভালো করতে পারবো না। জুতার বিজনেস দিয়ে কিন্তু কোটি কোটি টাকার ব্যবসা অনেকে করতেছে, কুকুর বিড়ালের বিজনেস দিয়েও কোটি কোটি টাকার ব্যবসা অনেকে করতেছে, বাট কার জন্য কোনটা পারফেক্ট এটা আপনার নিজেরই ফিগার আউট করতে হবে। না, আমার কাছে ভাইয়া অনেকেই ট্রেন্ডি প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট এই বিষয়গুলো নিয়ে জানতে চায়। আসলে আমি উইনিং প্রোডাক্ট এবং ট্রেন্ডিং প্রোডাক্ট এ ধরনের বিষয়ে বিশ্বস্ত না, বা এটা আমি বিলিভও করি না। উইনিং প্রোডাক্ট বলতে আপনি যে প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন আপনার সারাউন্ডিং এনভায়রনমেন্টে যেটা ডিমান্ড আছে, যেটাতে আপনি এক্সপার্ট, এটাই আপনার জন্য উইনিং প্রোডাক্ট। আর যেগুলো ট্রেন্ডের পিছনে দৌড়াইলে আলটিমেটলি এটা বিজনেসের জন্য অনেক ক্ষতি। এখন যে সিজন, এই সিজনে ট্রেন্ডি প্রোডাক্ট চলতেছে টার্বো ফ্যান। যে পরিমাণ টার্বো ফ্যান বাংলাদেশে যাচ্ছে, আপনি নিশ্চিত থাকেন অনেক বড় বড় ব্যবসায়ী এই টার্বো ফ্যানের মাধ্যমে উপকৃত হবে, প্লাস ওরা একটা স্টেজে এসে এই টার্বো ফ্যানের মাধ্যমে ফকিরও হবে, নিশ্চিত থাকেন। তো এই জন্য আমি বলি যে ট্রেন্ডি প্রোডাক্ট, উইনিং প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্টের পিছনে না দৌড়িয়ে আপনার আশেপাশে কী ধরনের ডিমান্ড আছে, কোন প্রোডাক্টের ডিমান্ড, আপনি কোন প্রোডাক্ট সম্পর্কে একটা ভালো ইন্টারেস্ট ফিল করেন, এটা নিয়ে আপনি কাজ করেন, তাহলে হবে। একটা মেয়ে কসমেটিক্স বিক্রি করতেছে, খুব ভালো করতেছে, 12টা-13টা আউটলেট আমাদের মাধ্যমেই মালগুলা বাংলাদেশে যাচ্ছে। তো এখন আমি যদি বলি যে আপনি কসমেটিক্স বিক্রি করেন, খুব ভালো করতে পারবেন, কিন্তু আসলে আপনি পারবেন না, কারণ কসমেটিক্স সম্পর্কে আপনার খুব ভালো আইডিয়া নেই। তো ওই মেয়ের জন্য কসমেটিক্সটাই কিন্তু উইনিং প্রোডাক্ট। আবার দেখা গেল যে একজন জুতা বিক্রি করতে পারতেছে, তো আমি যদি ওই আপুকে বলি যে আপু আপনি জুতা বিক্রি করেন, খুব ভালো করতে পারবেন, উনি আবার কিন্তু এটা বিক্রি করতে পারবে না। রিসেন্ট আমাদের প্রচুর সোলার প্যানেল যাচ্ছে, মেশিনারি যাচ্ছে। তো এই জিনিসগুলো নিয়ে ডিপ নলেজ না থাকলে আপনি কিন্তু পারবেন না। টাকা ইনকাম তো শুধু বিজনেস না, আপনি যে প্রোডাক্ট নিজে চুজ করবেন, অথবা যে প্রোডাক্ট আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য চুজ করবেন, বা এটা আপনি আপনার বাচ্চা, আপনার বাবা, আপনার মার জন্য আপনি সিলেক্ট করবেন, ওরা ব্যবহার করবে, আপনি ওই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। বা যেই সমস্যা
আপনি আপনার লাইফে পাইছেন, ওটার জন্য কি সলিউশন আপনি ইন্ডাস্ট্রি থেকে নিছেন, ওই সলিউশনটার জন্য আপনি প্রোডাক্ট সার্চ করেন, তো আপনার জন্য উইনিং প্রোডাক্ট হবে ওইটাই। তো গতানুগতিক সবাই যেই প্রোডাক্টের পিছনে দৌড়ায়, আপনিও যখন এটার পিছনে দৌড়াবেন তখনই আপনি একটা হুচট খাবেন। আচ্ছা, আপনি ঠিক করলেন যে আমি অমুক জিনিস ইম্পোর্ট করব। এর পরের স্টেপটা কি? এর পরের স্টেপ হলো খুব কেয়ারফুলি একটা অঙ্ক করে বোঝার চেষ্টা করা যে আমি যা ঠিক করেছি আমি ইম্পোর্ট করে বিক্রি করব, এই জিনিস আদৌ ইম্পোর্ট করে বিক্রি করাটা ম্যাথমেটিক্যালি মেক সেন্স করে নাকি। এবং এই জিনিসটা অনেকে করে না, যেই কারণে অনেকে অনেক পস্তায়। আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই। এই উদাহরণটা দেখলে আপনার বাকি সব কিছু একদম ক্লিয়ার হয়ে যাবে। ধরেন আপনি ঠিক করলেন, আপনি স্কাই বাইয়ের ওয়েবসাইট ঘাটলেন বা অন্য কারো ওয়েবসাইট ঘাটলেন, ঘেটে দেখলেন যে হ্যাঁ এই পেঁয়াজ কাটার মেশিনটা 100 টাকা দাম দেখাচ্ছে। এখন এই পেঁয়াজ কাটার মেশিনটা আপনি ভাবলেন আমি ইম্পোর্ট করে বিক্রি করবো, কারণ আপনার মাথার মধ্যে সরল চিন্তা যে সবাই তো পেঁয়াজ কাটে, সবাই যদি পেঁয়াজ কাটার একটা মেশিন পায় তাহলে সবারই সময় বাঁচবে, তার মানে হলো এটার একটা হাই ডিমান্ড থাকা উচিত, সবাই কিচেনে একটা পেঁয়াজ আরও তাড়াতাড়ি কাটতে। কেউ যদি জিজ্ঞেস করেন আপনি কাউকে চায় যে তুমি কি আরও তাড়াতাড়ি পেঁয়াজ কাটতে চাও আরও সহজে, এমন কেউ নাই যে বলবে যে না চাই না, সবাই বলবে হ্যাঁ চাই। সো ওভাবে যদি আপনি ডিরেকশনালি সরল চিন্তা করেন, আপনার মনে হবে যে হ্যাঁ পৃথিবীর সবারই তো এই প্রোডাক্ট চাওয়া উচিত। সো আপনি স্কাই বাইয়ের ওয়েবসাইটে গেলেন এবং দেখলেন যে পেঁয়াজ কাটার একটা মেশিনের দাম 100 টাকা। আপনি বললেন যে হ্যাঁ এটাই আমি ইম্পোর্ট করবো। সো ইম্পোর্ট করা শুরু করলেন। ইম্পোর্ট করা যখন আপনি শুরু করবেন, ওটার উপরে ডিউটি যুক্ত হবে, ওটার উপরে ইম্পোর্টের কস্ট যুক্ত হবে, ওটা হয়ে গেল 200 টাকা। এখন আপনার হাতে পাইলেন যখন আপনি প্রোডাক্টটা, তখন আপনি অলরেডি ইম্পোর্টার যিনি ছিলেন তাকে 200 টাকা দিয়ে দিয়েছেন। ওখানেই তো শেষ না, এরপরে আপনার প্যাকেজিং আছে, এরপরে আপনার অপারেশনস আছে, প্রোডাক্টটা প্যাক ট্যাক করতে হবে, এবং তারপর ডেলিভারি আছে। সো ধরেন ডেলিভারিতে 50-60 টাকা, প্যাকেজিং সব মিলায় ধরলাম 300 টাকার মতো হয়েছে এখন প্রোডাক্টটার দাম। তাও তো শেষ না, আপনার এখন মার্কেটিং করতে হবে বিক্রি করার জন্য। তো একটা প্রোডাক্ট বেচতে আমরা জানি $1, $2, $3 খরচ হয়ে যায়। আমরা ধরলাম 200 টাকার মতো আপনার খরচ হবে মার্কেটিং করার জন্য। সো ওই প্রোডাক্টের দাম যায় কত দাঁড়াইলো? 500 টাকা। এখন আপনার তো প্রফিট মার্জিন রাখতে হবে। আপনি যেই দামে পুরো জিনিসটা করতেছেন ওই দামে যদি বিক্রি করে দেন তাহলে তো আপনার লাভ হইলো না, ব্যবসা দাঁড়াইলো না, তাই না? আপনার এখন প্রফিট লাগবে। তো আমি কত টাকা প্রফিট করবো? আমি ধরলাম আমি আরও 200 টাকা প্রফিট করবো। সো আমার 700 টাকা হয়ে গেল পুরো জিনিসটা। চিন্তা করেন আপনি 700 টাকায় একটা পেঁয়াজ কাটার মেশিন বেচতেছেন এখন, সোশ্যাল মিডিয়ায় অ্যাড ট্যাড চালায়। যিনি কিনলো মানুষ, যিনি কিনলো সে যখন প্রোডাক্টটা হাতে পেল, সে কিন্তু প্রোডাক্টটা হাতে পেয়ে ভাববে যে এটা একটা 100 টাকার প্রোডাক্ট। কারণ আমরা জানি যে প্রোডাক্ট হাতে নিলে কিন্তু আমরা মোটামুটি বুঝি যে এটা কত টাকার প্রোডাক্ট হইতে পারে, আমাদের একটা ধারণা আছে নর্মালি। আমি ধরেন এই কলমটা হাতে নিয়ে যদি কেউ আমাকে বলে এই কলমটার দাম 400 টাকা, আমি তো তারা পাগল ভাববই, কারণ এই কলমের দাম কোনোভাবেই 400 টাকা হওয়ার কথা না। এটা তো আমি জানি যে 5 টাকা হবে, 10 টাকা হবে, হাইস্ট এর থেকে বেশি হওয়ার কথা না। ওই একইভাবে আপনার ওই পেঁয়াজ কাটার মেশিনটা যখন একজন হাতে নেবে, সে জানে যে এটার দাম কোনোভাবেই 100-150 টাকার বেশি হওয়ার কথা না, এবং এটার দাম আসলে 100-150 টাকার বেশি না, চায় না। কিন্তু আপনি এই যে পুরো প্রসেস, পুরো অঙ্কটা করছেন, এই কারণে 100-150 টাকার প্রোডাক্ট উনি হাতে পাইতে পাইতে 700 টাকা হয়ে গেছে, এবং ওইটা তো 700 টাকার কোয়ালিটির প্রোডাক্ট না। এতে করে কি হবে? ওনার মাথার মধ্যে একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স হবে। উনি আর জীবনে কোনো দিন আপনার কাছ থেকে কোনো কিছু অর্ডার দিবে না, এবং অন্য আরও 20 জনকে উনি বলবে আপনার কাছ থেকে কোনো কিছু অর্ডার না দিতে। আপনার বিজনেস 3 থেকে 6 মাসের মধ্যে গন। এবং প্রত্যেক বছর হাজার হাজার বিজনেস এই ফাঁদে পড়ে, এবং হাজার হাজার বিজনেসের সাথে এই জিনিস হয়। সে খুব তাড়াতাড়ি 2-3টা অর্ডার পায়, 5টা-10টা অর্ডার পায়, কারণ শুরুর দিকে কিছু অর্ডার আসে। তারপরে আপনি দেখবেন 2 বছর পরে আপনি ওই পেজ আর খুঁজে পাবেন না, 6 মাস পরে আপনি দেখবেন ওটা ডেড, 7 মাস পরে আপনি যা দেখবেন ওইখানে কোনো আর অ্যাক্টিভিটি নাই। তার কারণ কি? তার কারণ এরা কন্টিনিউ করতে পারে না কেউ, কারণ এই জিনিস এভাবে কন্টিনিউ করা সম্ভব না। এর পাশে আরেকটা অ্যাঙ্গেল আছে, সেটা হলো আরও মানুষজন ওই সেম জিনিস ইম্পোর্ট করতেছে, সেম জিনিস বিক্রি করার চেষ্টা করতেছে, এবং ওই একই জিনিসের বিভিন্ন গ্রেড আছে। ধরেন 100 টাকার পেঁয়াজ কাটার মেশিন আছে, সেম দেখতে 50 টাকার পেঁয়াজ কাটার মেশিন আছে। সো কেউ ওইটা আনতেছে। সো ওই কম্পিটিশনের ভিতরে আপনি যখন চলে যাবেন, কখনোই আপনি এই সরলীকরণ অঙ্কে ওই বিজনেস দিয়ে লং টার্মে একটা সাকসেসফুল ব্র্যান্ড দাঁড় করাইতে পারবেন না, এটা সম্ভব না। আমি এমনও লোককে চিনি যে পার ডে 30 থেকে 35 লক্ষ টাকা শুধু ফেসবুকে করতেছে, অথচ ওদের এই 30-35 লাখ টাকা দিয়ে ও কিন্তু নিজের একটা ব্র্যান্ড বিল্ড আপ করতে পারতো, নিজে সুন্দর একটা শপ নিতে পারতো, ওখানে বিভিন্ন স্মার্ট প্রোডাক্ট নিতে পারতো। তো ওদের চিন্তাভাবনা থাকে যে ফেসবুককে দেবো 300 টাকা, আমি বিক্রি করব, আমি প্রফিট করব 100 টাকা। তো এখানে আমি যদি 20,000 কোয়ান্টিটি বিক্রি করি, 20,000 × 100, ওরা চিন্তা করে এভাবে। আবার এই ব্যবসায়ীগুলোর মধ্যে আমি একটা জিনিস দেখলাম, ওদের সবসময় ফান্ড ক্রাইসিস থাকে, কারণ ফেসবুকে প্রচুর বুস্ট চালাইতে হয় ওদেরকে। এই ব্যবসায়ীদেরকে আমি আসলে মনে প্রাণে ঘৃণা করি, আমি ওদেরকে ওইভাবে তেমন হেল্পও করতে চাই না। যখনই বুঝি যে ওরা এই প্যাটার্নের, এটা আমার খুবই অপছন্দের একটা জিনিস। কিভাবে একটা প্রোডাক্ট দেখে আপনি বুঝতেছেন যে এইটা কেনা উচিত বা এটা ভালো চলতে পারে, এটা ভালো চলবে না, বোঝার উপায় কি আসলে?
ভাইয়া এটা জাস্ট আপনি আপনার নিজেকে কোশ্চেন করেন যে আপনি আপনার বাচ্চার জন্য এই প্রোডাক্টটা নেবেন কি না। মানে ডিমান্ডগুলো হয় ফ্যামিলি থেকে, আত্মীয় স্বজন থেকে। আপনি দেখেন আমার বেবির জন্য আমি অবশ্যই এই প্রোডাক্টটা নিব। আই মিন প্রত্যেক ব্যবসায়ীরাই এরকম, এই প্রোডাক্টটা হিট হবে এটা বুঝেই যায়। ডিমান্ড সবসময় নিজের কাছ থেকে ক্রিয়েট হলেই ভালো। ভাইয়া ভিতরে যে অ্যাকচুয়ালি কেনাকাটা শুরু করে দিছে, উনি যখন কেনাকাটা করতেছে তখন আমি আপনাদের একটা জিনিস বলি, ওনার কথা সত্যি, বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটাও মনে হয় মার্কেট রিসার্চ অবশ্যই ইম্পর্ট্যান্ট। আমার আশপাশের মানুষজন কী চায় সেটাই আমি ইম্পোর্ট করব, ওকে, বাট গাট ফিলিংয়েরও একটা ব্যাপার আছে। অনেক সময় অনেকে জানে না যে তার ওটা লাগবে, যেটা শুধু আপনিই জানবেন যখন আপনি ইন্টারন্যাশনাল জিনিসপত্র দেখবেন, নিজে রিসার্চ করবেন, কোনো একটা প্রবলেম অ্যাকচুয়ালি সলভ করার চেষ্টা করবেন। আমার পার্সোনালি মনে হয়, এটা একটা কন্ট্রোভার্সিয়াল ওপিনিয়ন হইতে পারে, আমার পার্সোনালি মনে হয় চায়নায় এভাবে দোকান ঘুরে ঘুরে প্রোডাক্ট খুঁজে বের করা সম্ভব না। আমার পার্সোনালি মনে হয় অনলাইন অনেক বেটার, কারণ অনলাইনে আমি একবারে সব দেখতে পারি। ধরেন কথার কথা, আমি গুয়াংজুর এই জায়গাটায় আজকে আসছি যেইখানে কোটি কোটি খেলনা পাওয়া যায়। গুয়াংজুতে আরও অনেক জায়গা আছে যেখানে কোটি কোটি খেলনা পাওয়া যায়, আরও অনেক কিছু আছে যেগুলো হয়তো খেলনার থেকে আরও বেটার। আমার পক্ষে কখনোই, আর গুয়াংজু তো চায়নার একমাত্র জায়গা না, চায়নায় আরও হাজার হাজার জায়গা আছে। আমার পক্ষে এক জায়গায় বসে সব কিছুর বিষয়ে একটা জ্ঞান নেওয়া আসলে গুয়াংজুতে বসে সম্ভব না, বা বিভিন্ন জায়গায় ভিজিট করে করেও সম্ভব না। সো আমি হলে হয়তো অনলাইনে বসে পুরো জিনিসটা করার চেষ্টা করতাম, এক এক করে দোকানে ভিজিট না করে। এবং তারপর আমার যখন একটু জেনারেল ইন্ডিকেশন থাকতো যে হ্যাঁ এই জিনিস আমার দরকার, এরপরে ডিপেন্ডিং অন সেটা কোন জিনিস, ওটা যদি এমন একটা জিনিস হয় যেটার জন্য আমার অনেক কাস্টমাইজেশন লাগবে, ওটা যদি এমন একটা জিনিস হয় যেটা আমার স্পেসিফিক ডিজাইনের উপরেই কারো বানায় দিতে হবে, এরকম যদি হতো তাহলে হয়তো আমি চায়না আসতাম, এসে তারপরে ম্যানুয়ালি দেখে বোঝার চেষ্টা করতাম যে হ্যাঁ এই জিনিসই আমার শিওর, এটা আমি নিব নাকি। তারপর স্কাই বাই টাইপ কাউকে দিয়ে ইম্পোর্ট করে ওটা বাংলাদেশে পৌঁছায় দিতাম। আর যদি তা না হয়, খেলনা টাইপ জিনিসপত্র হতো, তাহলে আমি সরাসরি ইম্পোর্ট করে ফেলতাম, আমি চায়না আসার হ্যাসেল নিতাম না। কারণ এটা জাস্ট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমি কীভাবে চিন্তা করতেছি এটা বলতেছি, তার মানে এই না যে আপনার এটা করতে হবে। আপনি আসতে চাইলে আসবেন, ঘুরতে চাইলে ঘুরবেন। আর আরেকটা ব্যাপার হলো দামাদামি, আমি দামাদামি পছন্দ করি না। এখানে আসলে অনেক দামাদামি করতে হয়, যেটা আমার মনে হয় অনলাইনে অত করা লাগে না। এগুলো জাস্ট আমার মনে হইতেছে এই মার্কেট দেখে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি অনেক খুচরা প্রোডাক্ট, অনেক লাইন নিয়ে কাজ করি, আমার ওয়ারহাউসে দেখেন লাখ লাখ প্রোডাক্ট, তো এখানে ভেরিয়েশন অনেক। এখানে আমাদের প্রত্যেকটা শিপমেন্টেই 100-150 নতুন নতুন আইটেম আসে। তো এখানে আমার সবচেয়ে বেশি খারাপ লাগে, বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যবসায়ীরা নিজেদের ব্র্যান্ড বিল্ড আপ করতে চাচ্ছে না। সবাই চায় কি একটা শর্ট টাইমের মধ্যে টাকা ইনকাম করে বড়লোক হয়ে যাবে। ব্যক্তিগতভাবে আমি অনেক বড় বড় কাস্টমারদেরকে আমি চিনি, হ্যান্ডেল করি। ওরা কি করে বিভিন্ন ধরনের ল্যান্ডিং পেজ বানায়, করিম, রহিম, কুদ্দুস, বিভিন্ন আবেজাবে নামে চায়না থেকে একটা আজেবাজে একটা প্রোডাক্ট নিয়ে ধরেন ওই প্রোডাক্টের দাম 20 টাকা। বিশ্বাস করেন এক্স্যাক্টলি ওই প্রোডাক্টের দাম 20 টাকাই। তারপর এই প্রোডাক্টটা ওরা অ্যাড খরচ করে অলমোস্ট 400 টাকা, তাহলে 420 টাকা। তারপরে এই প্রোডাক্টটা ওরা বিক্রি করতেছে অলমোস্ট আপনার 600 টাকার মতো একটা প্রোডাক্ট। তো ওরা ওই প্রোডাক্টটা 3000-4000 পিস বিভিন্ন আজেবাজে পেজ দিয়ে শুধু টাকার জোরে বুস্টিংয়ের উপরে বিক্রি করতেছে। 20 টাকার প্রোডাক্টও বিক্রি করতেছে 600 টাকা। তো এই প্রোডাক্টটাই একটা ক্লায়েন্ট যখন পাওয়ার পরে ও তো জানে 20 টাকার প্রোডাক্ট ও 620 টাকায় পাইছে, তো এখানে তো বোঝাই যায় যে প্রোডাক্টটা কী। তারপর ওর যে একটা অনলাইন বিজনেসের উপর বা ওই যে ক্লায়েন্ট যে অনলাইন মানিয়ে যে খারাপ, এই লোকগুলোর জন্যই কিন্তু ইন্ডাস্ট্রিটা নষ্ট হয়। তো আপনি সব কিছু গুয়াংজুতে পাবেন বিষয়টা এমন না। গুয়াংজু হচ্ছে জাস্ট একটা ট্রেডিং জোন। তো টয়ের জন্য আপনি ইউতে চলে যেতে পারেন, ইউতেও অনেক ধরনের ট্রেডিং, প্লাস ওখানে অনেক ধরনের ফ্যাক্টরি আছে। তো ওরা কিন্তু সব ফ্যাক্টরি থেকেই কালেকশন করে, ওরাও কিন্তু এক ধরনের ট্রেডার। বাঙালি অনেক ব্যবসায়ী এখানে আসে। তো আলটিমেটলি এখান থেকে কিন্তু আপনার যে আলিবাবার যে ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি একটা ফ্যাক্টরির সন্ধান পান, ওখানে যদি বার্গেনিং করেন, নেগোসিয়েশন করেন, এর থেকে অনেক কম দামে কিন্তু প্রোডাক্টটা পাবেন। তো আমাদের বাংলাদেশের যে বিজনেস, আমাদের ওয়েবসাইটেও কিন্তু এই ধরনের সব প্রোডাক্টই আছে। এটা একটা বাচ্চাদের বাবল ফোলানোর যেই বেশি ইয়াগুলা টয়গুলা ওইগুলা, তো সেম টয়টাই ও আমার কাছে এখন চাইলো যে 20 MB হচ্ছে অলমোস্ট 380 টাকার মতো বাইং প্রাইস। তো সেম প্রোডাক্টটা আপনি অনলাইনে দেখেন যে 149 টাকা। তো এই ধরনের প্রোডাক্টের জন্য আপনি যদি ডিরেক্ট ফ্যাক্টরির সোর্স পান, এটা আপনার জন্য ভালো হয়। অনলাইনে কম, কিন্তু এই দোকানে বেশি, কারণ অনলাইনে আসতেছে ফ্যাক্টরি থেকে। হ্যাঁ, অনলাইনে ডিরেক্ট ফ্যাক্টরির সাথে আসে। আর এখানে উনি কিনে আনছে ফ্যাক্টরি থেকে কিনে আসে, এখানে বসাচ্ছে। এই যে একটা এক্সপেন্সিভ জায়গা, এখানে অনেক টাকা অ্যাডভান্স, অনেক টাকা রেন্ট, অনেক ইস্যু আছে। আর এই জায়গাটাতে মূলত এটা নেওয়ার টার্গেটে হচ্ছে ফরেনদেরকে টার্গেট করে, তো ওরা ফরেনদের কাছে এখানে বিক্রি করে, এই কারণে এখানে প্রোডাক্টগুলো অনেক দাম।
প্রথমে আপনি একজন ট্রেডারের মাধ্যমে এই বিজনেসটা শুরু করবেন। জাস্ট শুরু করাটা হচ্ছে ইম্পর্টেন্ট। যখন আপনার বিজনেস ভলিউম বাড়বে, আপনি নিজে চায়না আসবেন, ফ্যাক্টরির সাথে কথা বলবেন, একজন থার্ড পার্টির মাধ্যমে শিপমেন্ট করবেন। যখন আপনার মনে করবেন যে আপনার প্রচুর প্রোডাক্ট হচ্ছে, একটা ফুল কন্টেইনার নেওয়ার মতো আপনার ক্যাপাসিটি হচ্ছে, আপনি বাংলাদেশে তখন আইআরসি করবেন, বিন করবেন, টিন করবেন, যত ধরনের লিগ্যাল ডকুমেন্ট থাকে করবেন, নিজে সিএনএফ সেট আপ করবেন, চায়না থেকে ভালো এক্সপোর্টারের মাধ্যমে এক্সপোর্ট করবেন, বাংলাদেশে নিজের লাইসেন্সে ইম্পোর্ট করবেন। শুরুটা করেন। শুরু করার জন্য আপনার প্রথম কারো না কারো হেল্প লাগবে। আচ্ছা, আমি জানি যে আমি একটু আগে আপনাদের বলছি যে আপনাদের চায়নায় আসার দরকার নেই, আপনারা নর্মালি বাসায় বসে বিভিন্ন ওয়েবসাইট থেকে অর্ডার দিয়ে প্রোডাক্ট বাসায় নিয়ে এসে ব্যবসা করে ফেলেন। এই কথা সত্যি, বাট এখানে একটা কিন্তু আছে, যে কিন্তুটা আমার মনে হয় আমার আপনাদের বলা উচিত। যদি আপনার পক্ষে পসিবল হয় যাওয়ার, আমি রেকমেন্ড করবো আপনি একবার যান অ্যাকচুয়ালি। কারণটা হলো, এমন অনেক প্রোডাক্ট আছে দুনিয়ায় যেই প্রোডাক্টগুলোর ব্যাপারে আপনি কখনো সার্চ দিয়ে খুঁজে পাবেন না। আছে কিন্তু অনলাইনে, কিন্তু আপনি সার্চ দিয়ে খুঁজে পাবেন না, কারণ ওই জিনিসটা লিখে আপনি কখনো সার্চই দিবেন না। যেমন ধরেন, আমি একটা প্রোডাক্ট দেখেছি যখন আমি চায়নায় হাঁটতেছিলাম, যে একটা সোলার, সেই সোলারের উপরে একটা পাখি বসানো একটা ডান্ডির সাথে, এবং ওই পাখিটা একে একে এইভাবে ঘুরে, প্রথমে ডাইনে ঘুরে, তারপর বামে ঘুরে, তারপর উপরে যায়, তারপর নিচে নামে, সোলার পাওয়ার্ড পাখি, এবং ওটা একটা বিড়ালের খেলনা হিসেবে বিক্রি হয়। তো এই জিনিস যদি আমি আমার চোখের সামনে না দেখতাম, এটা কিন্তু অনলাইনেও আছে, এটা আলিবাবায়ও আছে, স্কাইবায়ও আছে, সব জায়গায় আছে, কিন্তু আমি কখনো কিবোর্ডের ভিতরে সোলার পাওয়ার্ড বার্ড ফর ক্যাটস এটা লিখে আমি কোনোদিন সার্চ দিতাম না। এটা লিখে যে সার্চ দেওয়া সম্ভব, এটাই আমার মাথায় কোনোদিন আসতো না। এটা শুধুমাত্র ওই একটা পদ্ধতিতেই এক্সপিরিয়েন্স করা সম্ভব, যদি আমি আমার সামনে দেখি এই জিনিসটা, হাঁটার সময় আমি দেখি দোকানের ভিতরে এই জিনিসটা, বা দোকানে আমি ঘুরতেছি তখন যদি আমি দেখি এই জিনিসটা, ওই ডিসকভারেবিলিটি ওই একভাবেই পসিবল। অনলাইনে সার্চ দিয়ে এটা বানানো পসিবল না, কারণ আমি কখনো এই জিনিস সার্চ দেওয়ার কথা আমার মাথায় আসবে না। এবং এরকম অদ্ভুত অদ্ভুত অনেক প্রোডাক্ট আমি দেখছি চায়নায় যখন আমি ছিলাম, যে ধরেন একটা রোবট, সেই রোবটটা কথা বলে, সেই রোবটটা ডিগবাজি দেয়, আবার সেই রোবটটার নিচে ড্রোনের মতো পাখা লাগানো, সেই রোবটটা উঠতেও পারে, বাট দেখতে আবার কুকুরের মতো, ওটা বাচ্চাদের খেলনা। তা আমি কী লিখে সার্চ দিলে এই জিনিস পাবো আমার কোনো ধারণাই নাই। আমি কি ডগ, রোবট, ড্রোন, কোনো সেন্স নাই। সো এইরকম ইউনিক ইউনিক জিনিসের জন্য যাইতে পারলে আমার মনে হয় খুব একটা খারাপ না। যদি যেতে নাও পারেন, যখন আপনি সার্চ দিবেন তখন মনে রাখেন যে আপনি যা যা বেসিক সার্চ দিচ্ছেন তার বাইরেও একটা বিশাল দুনিয়া আছে, হাজার হাজার টাইপের প্রোডাক্ট আছে, যেগুলা আপনি যত ইনোভেটিভ সার্চের অ্যাঙ্গেল আনতে পারবেন তত আপনার সামনে এক্সপোজড হবে। যদি তা না করেন তাহলে আপনি এই বড় অংশের একটা প্রোডাক্ট, ইউনিক প্রোডাক্ট আপনার চোখের সামনে কখনো হয়তো পাবেনই না। সো আমরা যদি একটু সামারি করার চেষ্টা করি, যে আমি যদি আজকে ঠিক করি চায়না থেকে আমি ইম্পোর্ট করে প্রোডাক্ট একটা ব্যবসাদার করাবো, তাহলে আমার স্টেপগুলো কী কী? 1 নম্বর স্টেপ হলো একটা প্রবলেম খুঁজে বের করা। আমার খুঁজে বের করতে হবে এমন একটা প্রবলেম, যেই প্রবলেমটা আমি একটা ইম্পোর্টেড প্রোডাক্ট দিয়ে সলভ করতে পারবো। প্রবলেম কী হইতে পারে? দুনিয়ায় হাজার হাজার প্রবলেম আছে। এয়ার পলিউশন থেকে শুরু করে কার অ্যাক্সেসরিজ লাগবে আমার ভালো, কারণ মোবাইল পড়ে যায় গাড়ির ভিতর থেকে শুরু করে হাজার হাজার লাখ লাখ টাইপের প্রবলেম আছে দুনিয়ায়। কোনো একটা প্রবলেম আমি পিক করবো এবং তারপরে আমি রিসার্চ করা শুরু করব। পসিবল হইলে যাব, পসিবল না হইলে স্কাইবাইটে ওয়েবসাইট দিয়ে রিসার্চ করব, বা অন্য যারা যারা ওয়েবসাইট আছে এরকম তাদের দিয়ে রিসার্চ করব, বা আলিবাবা দিয়ে রিসার্চ করব, বা নর্মাল এআই দিয়ে রিসার্চ করব, যে এই প্রবলেম কী কী প্রোডাক্ট দিয়ে সলভ করা সম্ভব। থার্ড স্টেপ, ওই প্রোডাক্টটা আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট যত কম পারা যায় তত করব, এবং ইম্পোর্টের সময় আমি ইনিশিয়াল স্টেজে কাস্টমাইজেশন হয়তো অত ভাববো না এই টাইপের বিজনেসের জন্য, কারণ আমি জাস্ট বুঝতে চাচ্ছি যে আমি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করতেছি সেই প্রোডাক্টটা আদৌ মানুষ কিনবে নাকি ওই প্রবলেমটা সলভ করার জন্য। ইম্পোর্ট হয়ে গেল, এরপরে আমি বেসিক ফেসবুক অ্যাড চালাবো। $50 থেকে $100 বেশি আমি খরচ করব না, বোঝার জন্য যে আদৌ আমি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করছি সেই প্রোডাক্টটা মার্কেটে চলবে নাকি চলবে না। যদি চলে খুবই ভালো, আমি ওই প্রোডাক্ট আরও ইম্পোর্ট করব এবং রিলেটেড প্রোডাক্টস আরও ইম্পোর্ট করা শুরু করব। সো ধরেন এয়ার পলিউশনের জন্য প্রথমে যদি আমি পিউরিফায়ার এনে থাকি, এরপরে আমি ইউনিক মাস্ক আনবো, তারপরে আমি বাসার ভিতরে বিভিন্ন জিনিস ঝুলানোর আনবো যেগুলো দিয়ে এয়ার পিউরিটি বাড়ে, এরপরে আমি জানালায় লাগানোর বিভিন্ন জিনিস আনবো যেগুলো দিয়ে বাইরের বাতাস ফিল্টার হয়ে ভিতরে ঢুকে, এরপরে আমি এসির গায়ে লাগানোর বিভিন্ন জিনিস, আপনারা বুঝতে পারতেছেন আমি কী বলতেছি। সো ওই ইউনিভার্সের ভিতরে আমি এক্সপ্যান্ড করার চেষ্টা করবো আস্তে আস্তে, এবং তারপরে আমি আস্তে আস্তে অন্যান্য ইউনিভার্সে যাব। আর প্লাস যেই প্রোডাক্টটা শুরুতে আমার বিক্রি হয়েছে ওটা তো আমি আরও ইম্পোর্ট করবোই, এবং এইভাবে আস্তে আস্তে আমি আমার কাস্টমার বেস বড় করবো, আমার ব্র্যান্ড বড় করবো, এবং আমার ব্যবসা বড় করবো। চাইনিজ প্রোডাক্ট ইম্পোর্ট করে বাংলাদেশে হাজার হাজার মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে। একদমই কঠিন না পুরো ব্যাপারটা, অ্যাকচুয়ালি পুরো ব্যাপারটা অনেক সহজ হয়ে গেছে এরকম বিভিন্ন কোম্পানি থাকার কারণে। এখন পুরো ব্যাপারটাই চলে আসছে দুইটা জিনিসের উপরে। এক, আপনি ঠিক প্রবলেম পিক করে ঠিক প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারতেছেন নাকি,
এবং 2 আপনার মার্কেটিং স্কিল কেমন। এই দুইটা জিনিস যদি ঠিক হয়, প্রোডাক্ট ইম্পোর্ট করার ঝামেলা, প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার ঝামেলা, টাকা নেওয়ার ঝামেলা, এগুলো সব কিন্তু অলরেডি সলভড। সো আপনার এগুলোর কোনোটাই আর কষ্ট হওয়ার কথা না। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। টাটা।